সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিটিভি নিউজ আয়োজিত যেমন আছেন জুলাই যুদ্ধ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মেজবা শিমুল। দর্শক, 24 জুলাই বিপ্লব সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে সকল শ্রেণী মানুষের অংশগ্রহণ ছিল, যাদের সাহসিকতার কারণে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। আজকে আমাদের অতিথি তেমনই একজন সাধারণ শ্রমজীবী মানুষ, তার নাম মোহাম্মদ আব্দুল। আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। জি, আপনি তো 24 জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, যদিও আপনি একজন শ্রমজীবী মানুষ, আপনি একটা ওয়ার্কশপে কাজ করতেন। জি, তারপরে ওই কাজ যখন বন্ধ হয়ে যায় তখন আপনি 13ই জুলাই থেকে মোটামুটি আন্দোলনে সক্রিয় ছিলেন এবং সেখানকার সাধারণ মানুষের সঙ্গে মিশে আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়েছেন। আপনার ওই ঘটনাটা জানতে চাই যে আসলে কখন থেকে আপনি আন্দোলনে সক্রিয় হলেন এবং কেন? আপনি তো একজন শ্রমজীবী মানুষ, আপনার তো আসলে চাকরির চাহিদা ছিল না। জি, জি, জি। আসলে জুলাই আন্দোলন একটা মানুষের আকাঙ্ক্ষা। আমরা খেটে খাওয়া মানুষ, তখন আমি খুব ভালোই ছিলাম ওয়ার্কশপে। তখন 13 তারিখের আগে আমার ওয়ার্কশপে কাজ তখন বন্ধ হয়ে যায়, কাজ কম থাকে, তখন অতটুকু কাম থাকে না। তখন আমি আপনার 13 তারিখের থেকে আমি আমার ভাইদের সাথে ওই এলাকার মানুষের সাথে আমরা তখন আন্দোলনদের রাজপথে নামি। কোন এলাকা ছিল এটা? এটা রায়েরবাগ আছিল। রায়েরবাগ। হ্যাঁ, রায়েরবাগ। তো এখন নামার পর থেকে এমন 14, 15, 16 চলে যায়, 17 আসে এবং 19 তারিখ যেদিন আমি আর কি আহত হই, 19 তারিখ, তখন আমরা খুব ভাইদের সাথে খুব একটা পরিস্থিতি খুবই খারাপ ছিল। তখন পরিস্থিতি খুবই খারাপ ছিল। ওই দিন শুক্রবার ছিল। হ্যাঁ, শুক্রবার ছিল। তখন আমি আর কি বাসায় গেছি, খাওয়া দাওয়া করে আবার প্যান্ডা পরে আর কি রওনা দিই। এর সকাল থেকে আমি আন্দোলনে জড়িত ছিলাম। তখন আন্দোলনে যখন আমি খাওয়া দাওয়া করে আসি, তখন আমাকে কিছু ভাই সহকারে বললো যে এদিক দিয়ে খুব মানুষ হেলমেট অবস্থায় খুব আন্দোলন, ওরা খুব গুলি এবং ফাঁকা আওয়াজ এবং করছে। হ্যাঁ, তখন আমরা কিছু ভাই অনেক আহত হয়, লাশ আনতে পারিনি আমরা লাঠি ছোটা নিয়ে, তো আমাদের আর কিছু না, ইট আর লাঠি ছোটা তো আর কি আর কিছু না। তখন আমরা ওই যে আন্দোলনে গিয়ে তখন দেখি যে অনেক ভাই পড়ে আছে। কোন জায়গাটা এটা? আসলে রায়েরবাগে কোন জায়গাটা? রায়েরবাগ, এটা হলো পাসপোর্ট গলিতে। হ্যাঁ, পাসপোর্ট গলি, এই গেটে বাজারের সামনে আর কি। তখন ওই জায়গার থেকে আমরা লাশ আর এখান থেকে আনা সম্ভব হয়নি, ভ্যানের উপর উঠানো হয়েছে। তখন ভ্যান থেকেও আমাদের পালাতে হয়েছে, কারণ কিছু মুখোশধারী হেলমেটধারী লোক ছিল, আমরা তখন চিনতে পাইনি। তখন খুব ওরা খুব রান্দাও নিয়ে অনেক যন্ত্র নিয়ে আর কি আমাদের দিকে আসে। তখন আমরা ভ্যান থুয়ে আমরা চলে যাই আমাদের পাসপোর্ট গলির ভিতরে দিকে। তখন পিছন দিয়ে তখন তারা আবার হামলা করে। তখন আমরা ওদিকে যাই, তো আমার এক ভাই এখানে আহত হয়। এক বাইরে আমি বাঁচাতে গিয়ে আমি নিজে এখানে আহত হই। কিভাবে আহত হলেন? এটা আমি এক ভাইকে বাঁচার জন্য আমি তাকে গেছি আগে আনতে। তখনই আপনার কিছু লোক আমাকে টার্গেট করে গুলি করা হয়। কিছু লোক বলতে কি তখন পুলিশ ছিল? হ্যাঁ, পুলিশ ছিল। আমাকে চিটাগুলি করা হয় আর কি। চিটাগুলি করা হয়। আমি তখন চিটাগুলি যখন আমার গায়ে লাগে, তখন এই 1 মিনিট হবে না, 26 সেকেন্ড মতো আমি একটা অজ্ঞান মতো ছিলাম। আল্লাহ আওয়াজ আমার কানে আমার চলে আসে, তখন আমি একটা জ্ঞান ফিরে পাই। সেকেন্ডের মতো আর কি, মিনিট হবে না। তখন ওই জায়গার থেকে আমি আমার শরীরে দেখি যে আমি চোখ ধরে আছি, আমার বাম চোখ। তখন দিয়ে আমার পুরো শরীরে রক্তে ভরা, জায়গায় জায়গায় ছিদ্র। এখনো আমার বুকে আপনি অনেক ছিটাগুলি এখন পাওয়া যায়, আমার চোখের ভিতরে এখনো আছে। আমি তো অত্যানিক তখন আমার কিছু ভাই ছিল, তাই সেই ভাইরা যখন পুলিশ হামলা আবার শুরু করে, তখন ওই ভাই আমাকে নিয়ে, যদি আমাকে না নিত তাহলে আমার জানি না আমার কি হতো। আমাকে নিয়ে তারা আমাকে 5-6 জনে আমাকে মনে হয় কান্দে করে নিয়ে দৌড় দিছে। দৌড়ে কিছুক্ষণ পরে গেলে আর তারা হাঁফিয়ে গেছে, আমিও পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ওই জায়গার মানুষজন ছিল, মানুষজন আমাকে এক গেটের ভিতরে ঢুকে আনে।
গেটের ভিতর। তখন আমি খুব চিৎকার করতেছি এবং চোখ থেকে হাত সরাইতেই পারতাছি না, কেমন যন্ত্রণা এবং খুব হাহাকারি আমার কাছে লাগতেছে। তখন আমি মনে মনে বলতেছি আমার জীবনটা মনে হয় এখনই চলে গেছে। তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, বুকে খুব ভয়। তখন 5 তারিখের আগে তো শুক্রবার 19 তারিখ, তো আমাকে এক গেটের ভিতরে ঢুকানোর পরে আমাকে এখানে কিছু ডাক্তার ছিল, ফার্মেসির কিছু ডাক্তার ছিল, তৎক্ষণিক তারা এই সুন ব্যবহার করে আমার এই হাতের থেকে বুকের থেকে কিছু ছিটাগুলি বের করা হয়। হ্যাঁ, তখনও আমি হাতে চোখ দিয়ে রাখছি যে আমার চোখে হাত দিয়ে তখন ঢেকে রাখছি। আমি চোখ মিলতে মানে হাত ছড়াতেই পারতাছি না, আর ছড়ালে যে আরো বেশি চলে এমন কমে আমি চিৎকার করতেছি। তখন তারা পাশাপাশি তারা বলতেছে, এক বাড়িওয়ালা, খুব তাকে আমি ধন্যবাদ জানাই, সে এখনো আছে রায়েরবাগ, আমাকে ভিতরে ঢুকে আমার গেট লাগাই দিয়ে তালা মেরে দিয়েছে যেন কেউ আসতে না পারে, মানে আপনার উপরে পুনরায় হামলা না হয়। তখন আমাকে যখন ভিতরে নিয়ে যায় তখন আমি খুব একটা নিরাপত্তা মানে ভাবি, তারপরেও আমার কাছে কেমন জানি একটা দেশি লাগে। তখন আমার 3টা ছেলে আছে, খুব নাবালক, আমার বাবা নাই। তখন আমার নিজের থেকেই খুব তাদের জন্য আর কি আমার খুব একটা ইচ্ছা, ওই সময়টা খুব মনে পড়ছিল আপনার পরিবারের কথা, আমার খুব মনে পড়ছিল। এবং আমার মা আমাদের দিকেই আর কি চায়। এই পর্যন্ত ছোটবেলায় বাবা মারা যায়, তো তখন আমার মার কথা মনে পড়ে যায়। মা তখন দেশে। তো আমরা ওই জায়গার থেকে আমাকে 1-1.5 ঘন্টা যেমন রাখার পর একটু ঠান্ডা হয়, তখন আমাকে বললো যে তুমি কোন বাসায় থাকো। তো আমি বললাম যে এই যে এমুক একজনের বাসায় আর কি, নাম বলি। তখন চিনতে পারে আর কি তারা। তো তৎক্ষণিক আমাকে বলে বাসায় দিয়ে আসো, এভাবে রাখলে তো হয় না, বাসায় দিয়ে আসো, সেই রেস্টে থাকুক, হ্যাঁ পরে পরিস্থিতি কি হয় জানে, তারপর ওকে মেডিকেল নেওয়া যাইতে পারে। তখন আমাকে জঙ্গা বাসায় চলে দিয়ে আসে তারা। বাসায় আপনাকে নেওয়া হলো, তারপরে চিকিৎসার যে নেওয়া হলো। তখন চিকিৎসা বাসায় গেলাম, তখন আমার খুব আন্না টান্না লাগতেছে, আমার রুমটাতে খুব একটা ভয় কাজ করতেছে। তখন আমি ওই রুমের থেকে বের হবো, মানে আমার মেডিকেল যেতেই হবে, যেই কোনো পরিস্থিতি হোক আমাকে হাসপাতাল মেডিকেল যেতেই হবে, চিকিৎসা তো আপনাকে নিতেই হবে চোখের যেহেতু বিষয়। তখন ভয় কাজ করতেছে আমার। তখন কিছু লোক বলল ঠিক আছে তাহলে তুমি যাইতে পারো কিনা, যাও। তা আমার এক বাসায় এক ভাইয়া ছিল, সে কেউ যাতে রাজি হয় না এই অবস্থায়, সে রাজি হয়েছে। তখন আমাকে সে নিয়ে যাচ্ছিল। তখন কিছু গেটের থেকে বেরানোর পরে আমাকে এই রাস্তায় যাওয়া যাবে না, এই অবস্থায় পুরাই অবস্থা খারাপ, কুদি দিয়ে যাবো। তো ওই গলি ঘুরে আর কি আমাকে মাউতাইল মেডিকেলের এই রোডটা আর কি, খাঙ্কা রোড বলে, ওই জায়গায় আমাকে নেওয়া হলে অনেক ভাই রাস্তাঘাটে ভাই আমাকে কি বলবো, আমাকে তারা মাথার উপরে মানে উঠিয়ে আমাকে মাঝখানে আইল্যান্ড পার করে নিয়ে রিক্সাওয়ালা করতে যে চলে আসলো, আমাকে তৎক্ষণিক রিক্সাতে উঠে আমাকে মাউতাইল মেডিকেলে নেওয়া যাবে না এখান থেকে বলতেছে। তারপর আমরা মাতাল মেডিকেলে যাই, তারপরে এখানে লোকে বলছে মাতাল মেডিকেলে চিকিৎসা দেওয়া হয় না। তখন আমি কি করব, তখন মাতালের পাশে অপর পৃষ্ঠে ক্লিনিকের নামটা আমার খেয়াল নাই, ওই জায়গায় একটা হাসপাতাল আছে, ওই জায়গায় আমাকে নেওয়া হলে তো এগুলা বাইর করতে পারে না, ভিতরে ঢুকে গেছে, এগুলা বাইর করা সম্ভব না। তো এই চোখের যন্ত্রণা আমার খুব করতেছে, আমি তখন আমার চোখে হাত, আমি হাতে সরাতে পারতাছি না, এই চোখ দিয়ে পানি পড়ে, এই চোখে তো একবারে রক্ত আবার আপনার সাদা জেলি আছে না, জেলিটা পড়ে গেছে। তখন ওই ডাক্তারটা খুব ভালো ছিল, চোখটা তখন আমাকে বল তুমি হাতটা সরাও বাবা, আমি তোমার দেখতেছি, এটা বললো। আমি তখন হাতটা সরাইছি, আর আমাকে চোখ দেখে বলতেছে সম্ভব না, এই চোখে হাত দেওয়া সম্ভব না, এটা জেলি, সম্পূর্ণ জেলি রক্ত সব মিক্স হয়ে বেরিয়েছে। তখন আমাকে তৎক্ষণিক সে একটা সিনশন দিল, তুমি চক্ষু বিজ্ঞান হাসপাতালে চলে যাও। তখন আমি কিভাবে যাব, কোদিক দিয়ে যাব, আমরা খুব চিন্তা ভাবনায় পড়ে গেছি। তখন এই চক্ষু বিজ্ঞানে যাওয়ার জন্য আমরা বিকল্প রাস্তা খুঁড়ি, যে আপনাদের দিয়া এই ঘুরে আর কি, কোনাপাড়া হয়ে আর বিভিন্ন জায়গা হয়ে সিএনজি ভাড়া, তখন আমার থেকে 1100 টাকা সিএনজি ভাড়া নেওয়া হয়েছে। হ্যাঁ, তো রিকোয়েস্ট করার পরে আমাকে নিছে, কারণ নিতে তখন তো রাস্তা আসলে সাইনবোর্ড যাত্রাবাড়ি, হ্যাঁ প্রচুর লেপ ছিল। সে বলছে যে আমি নিব, রিক্স হবে,
দেখেছে ভাই তুমি তোমার জন্য আমাকে তখন সন্ধ্যা হয়ে গেছে, এর ভিতরে খবর এলো যে আমার ওই ভাইয়ের কাছে ফোন এলো বাসার থেকে যে যেভাবেই হোক বাসায় যেন আব্দুলকে না আসে। এরপরে আপনি একটু চিকিৎসার জন্য আপনি চক্ষু বিজ্ঞানে কিভাবে আসলেন, পৌঁছলেন কিভাবে, বা চিকিৎসা কি হলো? এই যে চিকিৎসা তখন আমি আসলাম, আমাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় নাই। আচ্ছা, আমাকে এমনি একটু ওয়াশ করে তখন আমাকে বেডে শুয়ে রাখছে, ঠিক আছে। আমাকে তখন তাৎক্ষণিক কোনো চিকিৎসা হয় না। তখন একদিন পরদিন কারকে আমাকে কোনো রকম একটা সেলাই গুলি বের করবে না করবে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এভাবেই আমাকে সেলাই দিয়ে আমাকে শুয়ে রাখছে। কয়দিন শুয়েছিলেন এভাবে? আমি বেডে আমি শুয়ে থাকি আপনার 1.5 দিন। 1.5 দিন পরে? জি, 1.5 দিন পরে আমি নিজেই এখান থেকে পালাইছি। আচ্ছা, আমি সব কিছু থুয়ে আমি কাগজটা নিয়ে খালি চলে আসছি, কারণ আমার বাসায় 2 বার বিচাইতে গেছে দুষ্কারীরা। তো কে গেছে বা কারা গেছে আমি তখন জানি না, তখন আমার একটা ভয় কাজ করলো। আচ্ছা, এই যে চোখে আপনি কিন্তু পালিয়ে আসলেন, তারপরে চিকিৎসা হলো কোথায়? বা হ্যাঁ, তারপরও চক্ষু বিজ্ঞান আমাকে চিকিৎসা দিছে। তারপরে আবার পালিয়ে আবার চলে গেছিলেন? আবার না, আমি যখন চিকিৎসা নেই তখন প্রথম তো আপনার 20 তারিখে আমি তখন ডাক্তার আমাকে দেখে, ঠিক আছে। তখন আমি 1.5 দিন পরে চলে আসি না, তখন তো আপনার 22-23 এরকম চলে যাচ্ছে। আমার বাসায় আমি ঢুকতে পারতাছি না। আপনার বাসায় কি থ্রেট দিচ্ছিল? হ্যাঁ, বাসায় লোক আমাকে বিচাইতেছে আসে, আমাকে খোঁজতেছে যে আহত যে কোন এলাকায় হয়েছে ওরকম তথ্য নেয় আর কি। তো আমাকে বাসাতে বলে তুমি বাসায় আসবাই না, যেভাবেই হোক যে কোনো এক জায়গায় থাকার জন্য। তো আমার ফ্যামিলিতে আমার ছোট বোন আছে, আমার মামা আছে, তো আমরা এই জায়গায় আমি অবস্থান করি। হ্যাঁ জি। তারপরে আপনার চিকিৎসা কবে হলো, বা আপনি কবে বুঝলেন যে আপনার চোখে আসলে বাম চোখে আর দেখতে পাচ্ছেন না? কবে? এটা যখন আমাকে এখান থেকে ওষুধ দিল তখন আমি চলে যেত আতঙ্ক হিসাবে। তখন চিকিৎসা জন্য আমি ফার্মেসি থেকে ব্যথার ওষুধ নিছি, বিভিন্ন ওষুধ খেয়ে আর কি। আমি তখন 5 তারিখ, এমন 30 তারিখ, 31 তারিখ, 32 তারিখ, তখন আপনার 4 তারিখে আর কি, এই 4 তারিখে আমি দেশের বাড়িতে চলে যাই। দেশের বাড়িতে গেছি আমি এই ইয়াতে যে সায়দাবাদ থেকে এই কুমিল্লা হয়ে আমি বাড়িতে চলে যাই। কেন গিয়েছিলেন? গেছি না, এখান থেকে ভয়ে আতঙ্কে মাল সাবানা ধুয়ে যা আছে তালা মেরে আমি তখন ভয়ে কাজ করে আমি আসি না, তখন ওদিক দিয়ে চলে যাই আর কি। আমি আর বাসায় আসি না, ফ্যামিলিরে বললাম তুমি আসো, আমি তোমাকে নিয়ে এদিক দিয়ে চলে যাব। ফাইনালি আপনি কবে বুঝতে পারলেন যে আপনার এই চোখটা আর আলো আসবে না? আসলে আমি বুঝতে পারি তখন আমি 5 তারিখের পরে যখন চক্ষু বিজ্ঞানে আমি আসি আবার চিকিৎসা নিতে, তখন ডাক্তার বলছে যে তোমার চোখ এটা, তুমি আর যাই দেখতে পারো আর দেখতে পারো। তখন ডাক্তাররা খুব ভালো একটা ডিসিশন দিল, দেখতে পাবো না, যা করণীয় তুমি আল্লাহর কাছে চাও, আমরা যা করণীয় আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব। তখন তারা বলছে যে এই অপারেশন আছে তোমার এমন তারিখে। আসলে আমার খেয়াল নাই, আমাকে এইবার এই পুন্তক নিয়ে আর কি 3টা অপারেশন হয়। এখন কি অবস্থা চোখের? এখন তো আমার আরো যন্ত্রণা এবং আমার আকাঙ্ক্ষা, আমি যে একটা কাজ করব বা ধুলাবালি রৌদ্র বেশি কথাগুলো আমার ব্রেনটে এফেক্ট করে আর কি। কারণ ভিতরে যে ছিটাগুলিটা রয়ে গেছে এটা তো আর করণীয় আমার উঠানো যাবে না। ডাক্তার বলছে এটা সমস্যা নেই, কিন্তু ইনফেকশন হয়ে গেলে তোমার ব্রেনটে এফেক্ট করতে পারে। তো আমিও এখন চিকিৎসাতে আছি। হ্যাঁ, এখন অনেক চিকিৎসাতে আছি। আগে যেরকম লাগছে এখন আমার অনুভবটা খুব ব্যথা। ব্যথা কি আপনি কি ঘুমালে পড়ে নাকি সারাদিন ব্যথা করে? হ্যাঁ, আমার আপনার সকাল, এরপর দেখেছে দুপুর রৌদ্রের আলোটা, এই ব্যথা, মাথার ব্যথা, অতিরিক্ত ব্যথা, যেমন রক্ত জমাট হয়ে রয়েছে, এরকম ব্যথা লাগে। তখন আমি নাপা বা ব্যথার ট্যাবলেট, এবং আমি অনেক সময় সুইও নিয়েছি আর কি, সুই দিতে হয় ব্যথার জন্য। আপনাকে ইনজেকশন নিতে হয়? হ্যাঁ, ইনজেকশন দিতে হয় ব্যথার জন্য, মাথার ব্যথার জন্য। আমার পুরো ঘাম, তখন আমাকে বলছে তোমার অতিরিক্ত ঘুমাইতে হবে। তখন আমি ঘুমের ট্যাবলেট দেয় আমাকে ডাক্তার।
তখন ঘুমাইলেও দেখি উঠলে ব্যথা শুরু হয়ে যায়। আপনি বলছিলেন যে আপনার 3 ছেলে, আপনি এই ঘটনার পরে ঢাকা ছেড়ে যেতে হয়েছে। জি আপনার যে পেশা ছিল সেই পেশা এখন আপনি কাজ করতে পারেন না, না আপনি এখন গ্রামে গিয়ে থাকছেন। জি। এখন কিভাবে চলছে আপনার পরিবার? আপনার 3 ছেলে, এখন 11 বছর, 7 বছর এবং 4 জি। বছরের যে বাচ্চা 3টা আছে, এদের বা পড়াশোনা কি হচ্ছে না? এখন আসলে আমার তো এখন কোনো কাজ করার কোনো সামর্থ্য নাই। এখন দেখা গেছে সবাই দেখলে মনে করে যে আমি খুব স্বাভাবিক আছি, কিন্তু আসলে আমি খুব অসুস্থ, অনেক অসুস্থ আছি। এখন আমার ছেলে মেয়ে, এই ছেলে বলে বাবা এটা কিনে দাও, ওই ছেলে বলে ওইটা কিনে দাও, এই ছেলে বলে ওইটা কিনে দাও। আসলে আমার সামর্থ্য ছিল তখন, আমি কিনে দিয়েছি। এখন আমার সামর্থ্য নাই, আমি কিনে দেওয়ার সামর্থ্য আমার নাই, আমি কাজ কাম করতে পারি না আপনার এখন। পরিবারে যে এখন জি। ভরণ পোষণ, মানে বিশেষ করে বেসিক যে খাবারটা, এটা কি আপনি মিলাতে পারছেন, জোটাতে যে পারছেন? আমার ঘরের চালটা পর্যন্ত আমার মিলাতে খুব কষ্ট হয়, বাজার না থাকে না, অনেক সময় থাকে না বাজার, এটা থাকে না সেটা থাকে না, খুব কষ্ট আমার জীবনযাপন কাটতেছে। এখন আমাদের এই এই বাচ্চাদেরকে আমার লেখাপড়ার জন্য আমার এই, তাদেরকে আহাঙ্কার, যে তাদের যে একটা আহাঙ্কার আছে ওইটা পূর্ণ করার মতো আমার সামর্থ্য এখন নাই। ঠিক আছে, তো এখন আমি খুব করণীয়, খুবই অবস্থা আমার খুব খারাপ। আমি জানি না আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে। আমি এই চোখের জন্য আমার কোন জানি ব্রেন শর্ট হয়ে যায়। ঠিক আছে, তখন আমার ছেলে মেয়ে কী করবে, আমার মা কী করবে আমি জানি না। আসলে মানুষ মনে করতে পারে তারা চোখে হ্যাঁ দেখে না, মানুষ অঙ্গ গলে দেখে। হ্যাঁ, আমার অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাই হাত হারাইছে, পঙ্গুর পা হারাইছে, অনেক ভাই আছে বেশি আমরা চোখ হারাইছে। যারা চোখ হারাইছে তাদেরকে আমি খুব, আমার কাছে যেমন লাগে তাদেরকেও আমার খুব কষ্ট লাগে, কারণ আমাদের একটা অঙ্গ চলে গেল, জীবনটা চলে গেল, বাপ মা কাইন্দা দেখেছে একটু থাইমা যেত। কিন্তু যারা মারা গেছে, হ্যাঁ, তাদের ছেলে হারা, বাপ হারা, মা হারা, ছেলে হারা, কত কষ্ট। তো এখন আমাদের যে চোখ, আমাদের ব্রেন, আমাদের স্মৃতিশক্তি আমাদের নিয়ে গেছে। বাবা হিসেবে আপনার কষ্ট হচ্ছে যে এই পরিবারে? বাবা হিসেবে আমার তো খুব কষ্ট হচ্ছে। আমি তো সহ্য করতে পারতাছি না। আমি তখন যখন আমাকে বলে বাবা এটা কিনে দাও, সেটা কিনে দাও, ওই ছেলে এটা খায়, ওই ছেলে এটা খায়, ওই ছেলে ওই কলেজে স্কুলে পড়ে, আমার সামর্থ্য থাকে না। আপনার ছেলেরা কি স্কুলে যেতে পারে এখন? আমার বড় ছেলে মাদ্রাসায় ভর্তি আছে এখন, আর ছোট ছেলে একটু ছোটকালতে একটু প্রতিবন্ধী টাইপের আসলে, এখন একটু মোটামুটি কথা একটু বলতে পারে। হ্যাঁ, তাও পুরো কষ্ট না। চিকিৎসা করাতে হয়? হ্যাঁ, তাকে অনেক ওষুধ লাগে এখন, বর্তমানে কোনো ওষুধ লাগে না, অবশ্য কোর্স শেষ হয়ে গেছে। এখন ভর্তি করতে পারতাছি না, আমাকে ভর্তি করতে গেছে, আর আমাকে বুঝতে তাকে প্রতিবন্ধী কোটায় ভর্তি করতে, তখন আমার খুব কষ্ট হয় আর কি, মানে খুব খারাপ লাগে। আমি বাবা হিসেবে একটা প্রতিবন্ধী আমার ছেলেকে বলা, তা আমার কাছে খুব খারাপ লাগে। তারপরও ডাক্তার বলছে তুমি তাকে কথা বলো, বেশি কথা বলো, ঘুরাও, কারণ আমার সামর্থ্য নাই। আমি কথা বলার সামর্থ্য আছে, কিছু কিনে দেওয়ার সামর্থ্য নাই, ঘুরার কোনো সামর্থ্য নাই। আমি কিভাবে কি করব এখন, চার কি নাই, আমি খুব কষ্টে। আপনি তো এখন মানে সরকারি তালিকাভুক্ত একজন জুলাই যোদ্ধা, সেই হিসেবে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি সরকারের পক্ষ থেকে আমি এককালীন টাকা পেয়েছি। হ্যাঁ, তারপরে আমাকে কিছু সুখ সুবিধাও সরকার দিচ্ছে, মাসিক যে ভাতাটা? হ্যাঁ, মাসিক ভাতা দিচ্ছে সরকার আমাদের জন্য। আসলে ভালো করছে। এখন আমাদের তাও হয় না, কারণ আমাদের পরিবার তো বড়। এখন আমাকে সরকার এককালীন টাকা দিয়েছে, অবশ্য ঠিক আছে, টাকা দিয়ে এখন তো আমার আর দেখা গেছে আমার পিছনের গিলুয়া টান দিলে আমি অনেক ঋণী আছি। আমি জুলাই মাসের থেকে এই পর্যন্ত আমি, সরকার তো আমাকে দেখা গেছে আমি একটু পরে পেয়েছি, আর আগেগুলা অনেক তুফান গেছে আমার উপরে দিয়া, ছেলে সন্তান নিয়ে, মা নিয়ে খুব কষ্টে, জীবনে খুব কষ্ট। আমার ঘরে চাল নাই, আমি এমন টাইমে আমি পাশের বাসার থেকে আমি 1 কেজি আধা কেজি চাল আমি হালত করে এনে আমার সংসারে আমি তখন আমি রান্না করা করছি। এটা আমার জীবনের একটা ইতিহাস। দেখেছে, আমি বললে তো আর আমার সমস্যা হবে না। আমি এখন আল্লাহ দিলে সরকার যে আমাকে এককালীন টাকা দিয়েছে এবং মাসিক ভাতা আমি এখন পাইতেছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই টাকাও আমার দেখেছে হয় না, ফ্যামিলি বড়, মা অসুস্থ, বয়স্ক মানুষ। আপনার কি কিছু বলার আছে সরকারের কাছে? এবং আপনারা যারা জুলাই যোদ্ধা ছিলেন, আপনার সহকর্মী অনেকেই গুলিবিদ্ধ হয়েছে, হয়তো মারা গেছে কেউ,
মোটামুটি সবার উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমি এই সরকারকে অনুরোধ করব যে আমাদের রক্তের বিনিময়ে এই সরকার, তো এই আমাদের রক্তের সাথে যে কেউ যে বেইমানি না করে, আমাদেরকে দেখেন জুলাই যে ভাতাটা এই সরকার আমাদেরকে দিচ্ছে, সামনের সরকার আমাকে দিবে কিনা এরকম কোনো আমি নিশ্চিত পাইতেছি না। আমার আমার আইনি কোনো ব্যক্তি নাই। হ্যাঁ, আমার এখন দেশের যে পরিস্থিতি, এখন আমাদের ভয়ে কাজ করতেছে যে আমরা এই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আজকে অঙ্গ হারাইলাম, আজকে আমরা কি পেলাম? আজকে আমরা লাঞ্ছিত, ব্যর্জিত এবং জায়গায় জায়গায় আমাদেরকে আমাদের অনেক অনেক সময় পরিচিতি দিতেও আমাদের মুখ দিতে পারে, কারণ আমাদের সরকার আমাদেরকে এখনো আইনি সুরক্ষা দেয় নাই। এরপর আমি চাই যে এই সরকার। আব্দুল, আসলে আপনার গল্পটি শুনছিলাম, আপনি এখন যে অবস্থা আছে সেই অবস্থা আসলেই খুবই মর্মদায়ক এবং পীড়াদায়ক। আমরা আজকের মতো এখানে শেষ করতে চাই। তো আপনাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সঙ্গে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে কখনো কথা হতে পারে। জি আচ্ছা, জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মোহাম্মদ আব্দুল, যিনি পেশায় ছিলেন একজন ওয়ার্কশপের মিস্ত্রি, যার 3 সন্তান এবং স্ত্রী এবং মাকে নিয়ে চলতো পরিবার, ছিলেন স্বাচ্ছন্দ্যে। 19 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার সংসারে নেমে এসেছে দুর্দশা। তিনি এখন মানবতার জীবনযাপন করছেন পরিবার পরিজন নিয়ে। আমরা চাই এই আব্দুলদের সংসার এবং তার ব্যক্তিগত সমস্যার সমাধান হোক। দর্শক, দেখা হবে আগামী পর্বে, থাকবেন অন্য কোনো জুলাই যোদ্ধা। সে পর্যন্ত সবাই ভিটিভি নিউজের সঙ্গেই থাকুন। খুদা হাফেজ।